একসময় যেখানে ছিল শুধু মরুভূমি, খেজুর গাছ আর ছোট্ট একটি বন্দর, আজ সেখানেই দাঁড়িয়ে আছে বিশ্বের অন্যতম বিলাসবহুল শহর দুবাই। আকাশছোঁয়া ভবন, শপিং মল, বিলাসবহুল হোটেল, বিশ্বের ব্যস্ততম বিমানবন্দরগুলোর একটি এবং পৃথিবীর নানা প্রান্ত থেকে আসা কোটি কোটি পর্যটক। সব মিলিয়ে দুবাইকে দেখে মনে হয় এই শহরের টাকা যেন কখনোই শেষ হয় না। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো, এত অর্থ এলো কোথা থেকে? অনেকেই মনে করেন দুবাইয়ের এই সম্পদের মূল কারণ শুধুই তেল, কিন্তু বাস্তবতা তার চেয়েও অনেক বেশি চমকপ্রদ। কারণ তেল দুবাইকে কিছুটা সাহায্য করেছিল ঠিকই, কিন্তু দূরদর্শী পরিকল্পনা, বাণিজ্য, রিয়েল এস্টেট, পর্যটন, বিমান যোগাযোগ এবং ব্যবসা বান্ধব নীতি দুবাইকে আজকের দুবাই করে তুলেছে। বন্ধুরা, জ্ঞানলোকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ঝকঝকে দুবাইয়ের সঙ্গে কয়েক দশক আগের দুবাইয়ের কোনো মিলই খুঁজে পাওয়া যাবে না। 20 শতকের মাঝামাঝি সময়েও এটি ছিল ছোট্ট একটি উপকূলীয় বাণিজ্য কেন্দ্র। এখানকার মানুষের জীবিকা নির্বাহ করত মাছ ধরা, মুক্তা সংগ্রহ, ছোটখাটো ব্যবসা এবং সমুদ্রপথের বাণিজ্যের ওপর। তখন এখানে বিশাল ভবন তো দূরের কথা, আধুনিক রাস্তা বা উন্নত অবকাঠামোও ছিল না। কিন্তু এই ছোট্ট বন্দরটির একটি বিশেষ সুবিধা ছিল এর ভৌগোলিক অবস্থান। ইউরোপ, এশিয়া ও আফ্রিকার মাঝামাঝি অবস্থান দুবাইকে ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হওয়ার সুযোগ তৈরি করে। আর সেই সুযোগটাই পরবর্তী সময়ে দুবাইয়ের সবচেয়ে বড় সম্পদে পরিণত হয়। 1960-এর দশকের শেষ দিকে দুবাই তেল উৎপাদন থেকে রাজস্ব পেতে শুরু করে। হঠাৎ করে দুবাইয়ের হাতে এত অর্থ চলে আসে যা আগে কল্পনা করাও কঠিন ছিল। এই অর্থ দিয়ে রাস্তা, বন্দর, বিদ্যুৎ, পানি সরবরাহ এবং অন্যান্য অবকাঠামো তৈরি করা শুরু হয়। কিন্তু এখানেই দুবাই অন্য অনেক তেল সমৃদ্ধ অঞ্চলের থেকে আলাদা হয়ে যায়। তারা শুধু তেলের টাকা জমিয়ে রাখেনি, বরং সেই টাকা ব্যবহার করেছে ভবিষ্যতের অর্থনীতি তৈরি করতে। কারণ শাসকরা বুঝতে পেরেছিল তেলের মজুদ সীমাহীন নয়। তাই প্রশ্ন ছিল, তেল শেষ হয়ে গেলে দুবাই কি করবে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই দুবাই ধীরে ধীরে নিজের অর্থনীতিকে বৈচিত্র্যময় করতে শুরু করে। তেলের ওপর নির্ভর না করে তারা বন্দর, বাণিজ্য, পর্যটন, বিমান চলাচল, ব্যাংকিং সিস্টেম, নির্মাণ এবং রিয়েল এস্টেটের মতন খাতকে গুরুত্ব দিতে শুরু করে। অর্থাৎ তেল থেকে পাওয়া অর্থকে তারা ব্যবহার করেছে এমন একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করতে যা ভবিষ্যতে তেল ছাড়াও টাকা তৈরি করতে পারে। এই সিদ্ধান্তটি ছিল দুবাইয়ের অর্থনৈতিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ মোড়। আর সেই পরিকল্পনার সবচেয়ে বড় পরীক্ষাগার হয়ে ওঠে তাদের বন্দরগুলো। দুবাই বিশাল বিনিয়োগ করে জেবেল আলী বন্দর তৈরি করে। এটি শুধু একটি বন্দর নয়, বরং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য একটি বিশাল অবকাঠামোতে পরিণত হয়। বড় বড় জাহাজ এখানে পণ্য নিয়ে আসতে শুরু করে এবং সেখান থেকে পণ্য মধ্যপ্রাচ্য, এশিয়া ও আফ্রিকার বিভিন্ন বাজারে পৌঁছাতে থাকে। বন্দরের সঙ্গে যুক্ত হয় বিশাল শিল্প এলাকা ও লজিস্টিক সুবিধা। ফলে বিদেশি কোম্পানিগুলোর কাছে দুবাই হয়ে ওঠে ব্যবসা পরিচালনা করার জন্য আকর্ষণীয় স্থান। কিন্তু পণ্য যদি আসে, ব্যবসাও যদি বাড়ে, তাহলে কোম্পানিগুলোর জন্য আরও একটি বিষয় দরকার ছিল, আর সেটি হলো সহজ নিয়ম। এখান থেকেই আসে দুবাইয়ের পরবর্তী বড় কৌশল। দুবাই বুঝেছিল শুধু নিজের অর্থ দিয়ে বিশ্বের বড় ব্যবসাগুলোকে আকর্ষণ করা সম্ভব নয়। তাই তারা বিদেশি কোম্পানির জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা ফ্রি জোন তৈরি করতে শুরু করে। এসব অঞ্চলে ব্যবসা করার নিয়ম তুলনামূলকভাবে সহজ করা হয়। কর ও মালিকানার ক্ষেত্রে বিভিন্ন সুবিধা দেওয়া হয় এবং বিদেশি উদ্যোক্তাদের জন্য ব্যবসা শুরু করার পরিবেশ তৈরি করা হয়। এর ফলে বিশ্বের বিভিন্ন দেশের কোম্পানি দুবাইয়ে তাদের অফিস, গুদাম, কারখানা ও আঞ্চলিক সদর দপ্তর স্থাপন করতে শুরু করে। ধীরে ধীরে দুবাই শুধু একটি শহর নয়, বরং মধ্যপ্রাচ্যের একটি আন্তর্জাতিক ব্যবসায়িক প্ল্যাটফর্মে পরিণত হয়। এরপর দুবাই বুঝতে পারে ব্যবসা শুধু সমুদ্রে পথেই হয় না, মানুষকেও দ্রুত চলাচল করতে হয়। তাই বিমান যোগাযোগকে তারা অর্থনীতির কেন্দ্রে নিয়ে আসে। বিমান সংস্থার দ্রুত সম্প্রসারণ দুবাইকে বিশ্বের বিভিন্ন শহরের সঙ্গে সরাসরি যুক্ত করতে সাহায্য করে। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরও ধীরে ধীরে একটি বিশাল বৈশ্বিক ট্রানজিট হাবে পরিণত হয়। ইউরোপ থেকে এশিয়া, এশিয়া থেকে আফ্রিকা, অনেক যাত্রীর জন্য দুবাই হয়ে ওঠে যাত্রাপথের গুরুত্বপূর্ণ একটি কেন্দ্র। ফলে বিমানবন্দর শুধু যাত্রী আনা নেওয়াই করেনি, এটি হোটেল, রেস্টুরেন্ট, শপিং মল, পরিবহন এবং ব্যবসার মতন অসংখ্য খাতকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে শুরু করে। দুবাই এরপর এমন একটি কাজ করে যা মরুভূমির একটি শহরের জন্য প্রায় অসম্ভব বলে মনে হতে পারে।
তারা পর্যটককে নিজেদের অর্থনীতির অন্যতম প্রধান শক্তিতে পরিণত করে। বিশাল বিশাল শপিং মল, বিলাসবহুল হোটেল, কৃত্রিম দ্বীপ এবং আধুনিক স্থাপত্য সবকিছুকে একসঙ্গে ব্যবহার করে দুবাই নিজেকে একটি বৈশ্বিক পর্যটন ব্র্যান্ডে পরিণত করে। পর্যটক এখানে শুধু হোটেলে টাকা খরচ করে না, তারা কেনাকাটা করে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে, ট্যাক্সি ব্যবহার করে এবং বিনোদন কেন্দ্রে যায়। অর্থাৎ একজন পর্যটকের খরচ শহরের একাধিক ব্যবসায় ছড়িয়ে পড়ে, আর এখানেই পর্যটন হয়ে ওঠে একটি বড় অর্থনৈতিক চক্র। এই কৌশলের সবচেয়ে শক্তিশালী উদাহরণ হল বুর্জ খলিফা। পৃথিবীর সর্বোচ্চ ভবন হিসেবে এটি শুধু একটি স্থাপনা নয়, দুবাইয়ের জন্য এটি বৈশ্বিক বিজ্ঞাপনের মতন কাজ করে। পৃথিবীর প্রায় প্রতিটি মানুষ কোনো না কোনোভাবে বুর্জ খলিফার ছবি দেখেছেন কিংবা বুর্জ খলিফা সম্পর্কে জানেন। ফলে দুবাইয়ের নাম মানুষের মনে একটি বিশেষ পরিচয় তৈরি করে। এর সঙ্গে যুক্ত হয়েছে বিলাসবহুল রিয়েল এস্টেট ব্যবসা। বিশ্বের ধনী মানুষদের জন্য দুবাইয়ে বাড়ি, অ্যাপার্টমেন্ট ও ব্যবসায়িক সম্পত্তি কেনার বাজার তৈরি হয়েছে। ফলে নির্মাণ শিল্প, ব্যাংকিং, পর্যটন এবং রিয়েল এস্টেট সবগুলো খাত একে অন্যকে শক্তিশালী করতে শুরু করে। বাইরে থেকে দুবাইকে যতটা বিলাসবহুল মনে হয়, এর অর্থনীতির ভেতরের কাঠামো ঠিক ততটাই কৌশলগত। এখানে বন্দর ব্যবসাকে সাহায্য করে, বিমানবন্দর মানুষকে দুবাইয়ে নিয়ে আসে, পর্যটন অর্থ খরচ করায়, রিয়েল এস্টেট বিনিয়োগ আকর্ষণ করে এবং ব্যবসাবান্ধব পরিবেশ বিদেশি কোম্পানিকে ধরে রাখে। অর্থাৎ দুবাইয়ের সাফল্য কোনো একটি খাতের ওপর দাঁড়িয়ে নেই, বরং একাধিক খাতকে এমনভাবে সাজানো হয়েছে যাতে একটি খাতের বৃদ্ধি অন্য খাতের জন্য নতুন সুযোগ তৈরি করে। এ কারণেই তেলের আয় কম গুরুত্বপূর্ণ হয়ে গেলেও শহরের অর্থনীতি থেমে থাকেনি। দুবাইয়ের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এখানেই। তারা এমন কোনো প্রাকৃতিক সম্পদের ওপর পুরোপুরি নির্ভর করেনি যা শেষ হয়ে যেতে পারে, বরং তারা নিজেদের অবস্থানকেই সম্পদে পরিণত করেছে। মরুভূমি ছিল, কিন্তু সেই মরুভূমিতে তৈরি হয়েছে শহর। সমুদ্র ছিল, তাই তারা তৈরি করেছে বিশাল বিশাল বন্দর। পৃথিবীর মাঝামাঝি অবস্থান ছিল, তাই তৈরি হয়েছে আন্তর্জাতিক বিমান ও বাণিজ্য কেন্দ্র। প্রাকৃতিক সৌন্দর্য ছিল সীমিত, তাই তারা তৈরি করেছে কৃত্রিম দ্বীপ, বিশাল বিশাল স্থাপনা ও বিনোদনের জন্য নতুন নতুন স্থান। অর্থাৎ যেখানে অন্যরা সীমাবদ্ধতা দেখেছে, দুবাই সেখানে ব্যবসার সুযোগ তৈরি করেছে। তবে দুবাইয়ের গল্পকে শুধু সাফল্যের গল্প হিসাবে দেখলে পুরো চিত্রটি পাওয়া যাবে না। দ্রুত নির্মাণ, উচ্চ রিয়েল এস্টেটের মূল্য, বিদেশি শ্রমের উপর নির্ভরতা এবং আন্তর্জাতিক অর্থনীতির পরিবর্তনের মতন বিষয়গুলোও এই মডেলের সঙ্গে জড়িত আছে। বিশ্ব অর্থনীতি দুর্বল হলে পর্যটন, সম্পত্তি ও ব্যবসায়িক বিনিয়োগও প্রভাব পড়তে পারে। তাই দুবাইয়ের সামনে এখন সবথেকে বড় প্রশ্ন হলো আগামী কয়েক দশকে কিভাবে এই প্রবৃদ্ধিকে টেকসইভাবে রাখা যাবে। কারণ ধনী হওয়া এক জিনিস, কিন্তু দীর্ঘ সময় ধরে সেই সম্পদ ধরে রাখা সম্পূর্ণ ভিন্ন চ্যালেঞ্জ। তাই বলা যায় দুবাই শুধু তেলের কারণেই ধনী হয়নি। তেল দুবাইকে প্রাথমিকভাবে মূলধন এনে দিয়েছিল, কিন্তু সেই অর্থকে বন্দর, অবকাঠামো, বিনোদন, যোগাযোগ, পর্যটন, ব্যবসা এবং রিয়েল এস্টেটে বিনিয়োগ করায় দুবাইয়ের অর্থনৈতিক শক্তির ভিত্তি তৈরি করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো তারা ভবিষ্যৎকে আগে থেকেই কল্পনা করে সেই অনুযায়ী বর্তমানকে তৈরি করেছে। একটি ছোট্ট মরুভূমির বন্দরকে তারা এমন এক বৈশ্বিক শহরে পরিণত করেছে যেখানে পৃথিবীর নানা প্রান্তের মানুষ আসে ব্যবসা করতে, ভ্রমণ করতে এবং বিনিয়োগ করতে। তাই দুবাইয়ের গল্প আসলে শুধু তেলের গল্প নয়, এটি দূরদর্শী পরিকল্পনা, ঝুঁকি নেওয়া এবং একটি সীমিত সম্পদকে অসীম সুযোগে পরিণত করার বিশাল গল্প। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকেই ধন্যবাদ। জ্ঞানলোকের আরও এমন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।